আমাদেরকে এখন বলা হয় দেশে আসি না কেন। এক চান্দাবাজের এক ভিডিও পাঠাইলো একজন। এটা তো মানে জাস্ট টাইম ওয়েস্ট এগুলোরে দেখা। ভিডিও পাঠাইলো, ভাই একটু দেখেন। চান্দাবাজ কয় যে আমরা তো দেশে গিয়েছিলাম, তোরা এত দেশপ্রেমিক হইলে তুই দেশে যা চান্দা নিয়ে আসছিস। আমি ইলিয়াস এইখানে বসে থেকে তোর বিডিআর বাপদেরকে যা জিজ্ঞেস করিস যে ইলিয়াস কয়জনকে ছাড়িয়েছে, তোর আলেম বাপদেরকে যা জিজ্ঞেস করিস, সবশেষ ওই শফিউর রহমান ফারাবিরে যা জিজ্ঞেস করিস তোর বাপের অবদান কী ছিল, অ্যাটর্নি জেনারেলকে যা জিজ্ঞেস করিস যে তোর এই বাপ কতবার অ্যাটর্নি জেনারেলের হাত পা চেপে ধরেছে যে ভাই এটার একটু শুনানিটা আগায় দেন, যা যা জিজ্ঞেস করা। তোর বাপ এখানে বসে এগুলো করেছে, তোর বাপ দেশে গেলে এগুলি করতে পারবে না, এই কারণে দেশে যায় না। আর তোরা দেশে গেছিস, তোদের সমস্যা নাই তো, আজ পর্যন্ত বলছিস নাকি তোরা ডিজিএফআই ভাতা খায়া খায়া তারপরে তোরা কথা বলিস টাকা পয়সার সমস্যা আছে, এই দিন থাইল্যান্ড ওই দিন সিঙ্গাপুর, টাকা পাইস কই? তোর বাপের জমিদারি আছে, চোরের বাচ্চা। এগুলি আমরা বুঝি না কিছু, ওরা এসে আমাদের বোঝায়। দেশে যাই না এই কারণে, কারণ আমরা রয়্যাল লোকজনদের চারিদিকে বসায় রেখে তারপরে আপনারা সুন্দর দেশ গড়বেন, সেই দেশে আমাদের তো টার্গেট তো না আওয়ামী লীগ না, আমাদের টার্গেট বিএনপি না, জামাত, কোনো কিছু না। আমাদের দেশে কোনো শত্রু নাই। আমার শত্রু ইসকন, আমার শত্রু ইন্ডিয়ার লোকজনদের সেট আপ করে সুন্দর করে আপনি বসায় রেখে তারপরে দেশ পরিচালনা করবেন, সেই দেশে আমরা যাব। এই দেশ পরিষ্কার না করা পর্যন্ত এই দেশ আমাদের জন্য জীবনে কোনো দিন এখানে কোনো কাজ করতে পারবো? কাজ দিচ্ছেন কোনো দিন? দিয়া দেখেন, যদি নাকি মিনিমাম 1 টাকার 1 পয়সার যদি নাকি কোনো সমস্যা সেখানে দেখাইতে পারেন, নিজের গলায় নিজে জুতা পরে তারপর ঘুরবো। কোনো সুযোগ নাই তো। কোনো একটা ভালো লোক ওইখানে যাবে। এই যে তারেক রহমানের মামলার যে রায় দেওয়ার জন্য তারে মাথায় পিস্তল ধরা হইলো, তার স্ত্রীর সাথে শেষ দেখাটা পর্যন্ত করতে পারে নাই। এই লোকটা বাইরে থেকে, স্ত্রীটা মারা গেল, সেই লোকটাকে দুদকের চেয়ারম্যান বানাবো শুনলাম। লোকটা ঢুকতে দেয়নি, এই আসিফ নজরুলরা ঢুকতে দেয়নি, চুরি করতে পারবে না। এখন দুদকের কি করে? দুদক কোথায় কোন উল্টায় ফেলছে আমার একটু বলেন তো? কোনো কিছু নাই। মাঝে মধ্যে দু একটা আওয়াজ দেয়, এটা নিয়ে তাদের বিশাল আকারের একটা দেখাচ্ছে। এই হচ্ছে গিয়া দেশের অবস্থা। এই দেশে আমরা যাব, যাই কি করব? এখানে যা চাঁদাবাজি করব তোদের মতো? তো ওরা এগুলি বলে মাঝে মধ্যে। এখন যাই হোক, এগুলি তো আর সবার কথার জবাব দেওয়ার সুযোগও নাই, সময়ও নাই। এগুলো বাদ দিয়েই যে কথাগুলো বলতে চাই, যে দেশ তো স্বাধীন হয়েছে আপনাদের রক্তের। আপনারা যে সাহস দেখিয়েছেন, এই সাহস ভাই আমি দেখাইতে পারবো না। আগে থেকেই সারেন্ডার করি। আমি যদি জুলাইতে দেশে থাকতাম, এইভাবে বন্দুকের সামনে আমি দাঁড়াইতে পারতাম না। এটা আমার নিজের অক্ষমতা স্বীকার করছি। আপনারা সেটা করেছেন, আপনারা দেশ স্বাধীন করেছেন, আপনাদেরকেই করতে হবে। আমি বলছি না যে দেশের সরকার উল্টায় ফেলতে হবে, আবার নতুন সরকার আসে তারপর নির্বাচন বাইরে যাবে। ভাই দরকার নেই। আপনারা কিছু দাবি ঠিক করেন। আপনারা সবাই তো সোল্ড হয়ে যান নাই, তাই না? আপনাদের এই উপদেষ্টাদের সাথে ভাই যত কিছুই হোক, যদি জিজ্ঞেস করেন আমারে যে 5 তারিখের আগের থেকে এখন ভালো আছি না, আল্লাহ অনেক ভালো রেখেছে 5 তারিখের আগের থেকে। এখনও মাঝে মধ্যে ঘুম থেকে ওঠার পরে আটকে উঠি যে শেখ হাসিনা কি আসলেই নাই। যখন মনে হয় না ঠিক আছে, ওকে ঠিক আছে, তখন মাথা ঠিক হয়। তো এরকম একটা পরিস্থিতি থেকে আপনারা দেশ উদ্ধার করেছেন। আপনাদের নিয়ে খারাপ কথা বলতেও পারি না, জানি তো অনেক কিছুই জানি। চাইলে আপনাদের বহু মানুষের অনেক কিছু নারী নক্ষত্র বের করা যায়, বলি না, বলবো না কোনোদিন। মনে করেন না যে উপদেশটা থেকে চলে গেলে তারপরে বলবো, কারণ এইটুকু কৃতজ্ঞতা বোধ আপনাদের প্রতি আছে যে আপনাদের কারণে অন্তত হাসিনা দেশ থেকে পালিয়েছে। এটাই অনেক কিছু। শুনলাম টাকা কামাতে, আমি বল ভাই আপনারা এই টাকা পয়সা নিয়ে এতই শুরু, মানুষের টাকার দরকার আছে। কারণ আমি আমেরিকায় থাকি, আমার যদি কেউ জিজ্ঞেস করে যে আমার হাতে যদি ভাই আমেরিকায় যদি একটা বাড়ি হয়, একটা গাড়ি থাকে, হাতে যদি মানে মোটামুটি 2-4 লাখ ডলার হাতে থাকে, জীবনে কিছু দরকার নাই। এখন আমার মনে করেন যে এখনই এই মুহূর্তে যা আছে, আমি আল্লাহর রহমতে যা খেতে ইচ্ছা করে খাই, মানে সমস্যা হয় না তো কোনো কিছুতে। ধরেন আমার এখন 4,000 কোটি টাকার মালিক হইলাম, আমি এর চাইতে বেশি খাইতে পারবো। ওইটা টেনশন ভাই, আমার দিয়ে জীবনে কোনদিন এটা সম্ভব না। আমার বহু মানুষ ভাই ব্যবসা করে এই করে, ভাই আমার এটারে এই ঝামেলা আমি যাইতেই চাই না। আমার অনেক টাকা হোক, এটা আমি চাই না, কোনোভাবেই চাই না। তো আমি তাদেরকে জিজ্ঞেস করলাম যে ভাই এই টাকা পয়সা তো এরকম করছেন কেন? আমার জবাব দিল, ভাই দল পরিচালনা করার জন্য তো টাকা টুকার দরকার। জুলাই আগস্টে তারা সারা দেশে ভ্রমণ করলো না? এই যে গত জুলাই আগস্টে
তো ওই সময় হঠাৎ করে গোপালগঞ্জে যখন তাদের প্রোগ্রামটা, তো আমি তাদের বললাম যে ভাই আপনারা গোপালগঞ্জে যাবেন তো রেডি হয়ে যান নাই কেন? বলছে ভাই আমরা লোকজনও নিতে পারিনি ঠিক মতো, আমাদের ফান্ড শেষ। সম্ভবত বরিশাল থেকে তারা গোপালগঞ্জে এসেছিল, অথবা এটা কি মাদারীপুর থেকে গোপালগঞ্জে গিয়েছিল, আমার ঠিক মনে নেই, দুইটার একটা হবে। তো আমার তখন আবার বাংলা এডিশন উদ্বোধন হবে, যে কারণে ওদের সাথে কথা হচ্ছিল। তো ওরা আসার চেষ্টা করেছে, শেষ পর্যন্ত করতে পারেনি। এখন আমার বললো যে ভাই এই ব্যাপার, টাকা আমাদের ফান্ড নেই। তা বললাম এই যে টাকা পয়সা করলেন, এত টাকা এগুলি, কয় ভাই ওনারা টাকা পয়সা দেন না। কেউ টাকা তুরস্কে পাঠিয়েছে, কেউ কানাডাতে পাঠিয়েছে, কেউ পর্তুগালে পাঠিয়েছে, অস্ট্রেলিয়াতে পাঠিয়েছে, আর আরও বেশ কয়েকটা দেশের নাম বলবো। এক একজন এক এক জায়গায় জায়গায় গিয়ে তারপরে এই টাকা পয়সা পাঠিয়ে যার যার টাকা শেষেই আনাপছি। এখন এই যে এটা হইল, ধরেন আপনাদের ভেতরে 5 জন 10 জন বা ধরলাম 100 জন মানুষ আপনারা টাকা পয়সা নিয়ে এই বাস খুব মানে মজা করে খাইতে পারলেন। আচ্ছা ভাই, এই দেশটার নিরাপত্তাটা যে আপনি ঠিক করলেন না, আপনি মনে করেন 5,000 কোটি টাকার মালিক হইলেন, বিদেশে গিয়ে তারপরে সারা জীবন বসে খাবেন? মইনুদ্দিনের টাকার অভাব আছে? যে পরিমাণে ধান্দাবাজি সে করে গিয়েছে 111-এ, বহুত টাকা। জিজ্ঞেস করেন তো কেমন আছে, ফোন দিয়ে যায়নি ভাই কেমন আছেন, আমেরিকাতেই তো আছেন, খুব আরামেই তো আছেন, তাই না? জিজ্ঞেস করেন তো কেমন লাগে। এত মজা না বিদেশের জীবন। আমাদেরকে যখন কথায় কথায় এই জুলাই আন্দোলনের বিষয়ে কথাবার্তা বললে আমরা দেশ অস্থির করতে চাই, ভাই আমরা দেশ কোনোদিন অস্থির করতে চাই নাই। আজকে দেশ অস্থির। আমরা যেগুলো নিয়ে কথা বলেছি সেগুলোরে সরান নাই, সেই কারণে আজকে দেশ অস্থির।